এটা অফিস, কেউ দেখে ফেলবে। উষ্ণর বেপরোয়া জবাব। দেখুক, দেখলেই বাকি। তুমি আমার বিয়ে করা বউ, এখন কি আর হাতটাও ধরতে পারবো না? কি জন্য ডেকেছেন? শোনো, আমায় শহরের বাইরে যেতে হবে। আজই যাব, এমার্জেন্সি কাজ আছে। কাল সকালেই চলে আসব। একা থাকতে পারবে তো? হঠাৎ কি দরকার? তেমন কিছু না, এই জরুরি একটু কাজ। আমায় সাথে নেবেন? বাবা, তুমি দেখি আমায় ছাড়া দুর্দণ্ড থাকতে পারো না। তনয়া গম্ভীর মুখে হয়ে বলল। বেশি কথা কেন বলেন? যাবেন কখন? ও, এখন দূরে সরিয়ে দিচ্ছ? তার খামখেয়ালি কথা তনয়ের হজম হচ্ছে না। হাতটা ছুটিয়ে পা বাড়াতে গিয়ে হ্যাচকা টান খেল। সোজা এসে থামলো উষ্ণের মুখোমুখি। আচমকা উষ্ণ তার ললাটে চুমু খেয়ে বলল, জলদি চলে আসবো। বাসায় একা থাকতে ভয় পাবে না তো? আমায় কি আপনি বাচ্চা ভাবেন? উষ্ণ তার গাল টেনে বলল। তুমি তো বাচ্চাই বেবি। উষ্ণের মুখ থেকে প্রথমবার এই ডাক শুনে খানিকটা লজ্জা পেয়ে গেল তনয়া। লজ্জায় নেত্র নামিয়ে ফেলল। অফিস ছুটির আগে তনয়াকে নিয়ে উষ্ণ বেরিয়ে গেল। তার ইচ্ছে প্রথম তনয়াকে বাসায় রেখে এরপর বেরোবে। তার সাথে জেএসও থাকবে। তনয়াকে একা রেখে দিতে মন সায় না দিলে আগন্তুক ব্যক্তিকে রেখে গেল নজরে, যাতে তনয়া বিপদে না পড়ে। উষ্ণ বেরিয়ে গেছে। বাড়ি ফিরে তনয়া বেশি একটা কাজ করেনি। খাবার তৈরি করাই ছিল, কেবল সেগুলো গরম করল। এরপর সোফায় এসে শুয়ে পড়ল। সোফার পাশে নীল রঙের চমৎকার একটি ফুলদানি। মনে পড়ল গতকালই উষ্ণকে নিয়ে যখন বেরুলো তখনই ফুলদানিটা পছন্দ হয়েছিল, তাই নিয়ে এসেছিল। ফুলদানিতে রাখা রজনীগন্ধার সুবাস পুরো লিভিং রুমে মৌ মৌ করছে। সোফায় উল্টো হয়ে শুয়ে রইল সন্ধ্যা অবধি। তন্ময়ের কথা মনে থেকেই যাচ্ছে না তার। কি মনে করে উঠে বসলো, মন আনচান করছে বড্ড। ফোন হাতে তন্ময় নাম্বার ডায়াল করলো। 1 মিনিট কথা বলার পরপরই ছুটে বেরিয়ে গেল বাসা থেকে। যে সাধের বাসা সাজিয়েছিল সে আর উষ্ণ চৌধুরী। তন্ময়ের বাবা আইসিইউতে আজ গোটা 3 দিন। হঠাৎ হার্টের ব্যথা শুরু হলো, এরপর কিভাবে থেকে যেন কি হয়ে গেল। চোখের নিমিষে সাদা পোশাকধারী লোকগুলো তাকে বদ্ধ আইসিইউতে ঢুকিয়ে দিলেন। ঢুকতে দিল না তাদের। মা বদ্ধ দরজায় বাইরে দাঁড়িয়ে থাকেন প্রতি মুহূর্তে। লোকটা একটু চোখ খুলে তাকে যেন দেখতে পারে, কিন্তু কই, সারা শব্দ নেই যেন। সারা জীবনে এই মানুষটির হাত ধরে কাটাবে বলে প্রতিজ্ঞা করেছে। লোকটা কি এবার প্রতিজ্ঞা ভেঙে চলে যাবেন? ভয় হচ্ছে তার। সাথে ছেলেটাও কেমন গুমড়ে মুচড়ে গেছে। তিনি আর সইতে না পেরে আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠলেন। তখনই পেছন থেকে তার ঘাড়ে হাত রাখলো তনয়া। আশ্বাসের একটা হাত পেয়ে আরো যেন কিছুটা দুর্বল হয়ে উঠলেন তিনি। তনয়াকে দেখতে পেয়ে কান্নার বেগ বাড়ল। তনয়া কোনো রকম তাকে চেয়ারে বসালেন। তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন, বলে উঠলেন, কোথায় ছিলে তুমি এতদিন? আগে আসলে না কেন? একটা বারও কি আমাদের কথা মনে পড়েনি? আজ 3টে দিন হয়ে গেল। তনয়ের কণ্ঠ কাঁপছে। আহত স্বরে বলে উঠল, আন্টি, আন্টি, আমায় তো কেউ বলেনি। তন্ময়, তন্ময় আমার ফোন করলেই চলে আসতাম, ও তো আমায় বলল না। তিনি আঁচল মুড়িয়ে কাঁদতে লাগলেন, প্রলাপ করছেন। আমার যে কেউ নেই তনয়া, কেউ নেই। এই পৃথিবীতে আমি একা। উনি আমার সব। আমার আর আমার ছেলেটার কেউ নেই তনয়া, কেউ নেই। এত বড় এক হাসপাতালের করিডোরে কেবল তিনিই আছেন অসুস্থ স্বামীর পাশে। আর কেউ নেই সামলানোর। গোটা এই পৃথিবীতে একা থাকার কষ্ট তনয়ের চেয়ে ভালো আর কেই বা বুঝবে। তাকে জড়িয়ে ধরল ও। চোখের কোণে বিন্দু বিন্দু জলরাশি আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরল। ঝাপসা চোখে ঝলমল করছে বিধ্বস্ত তন্ময়। দূরে দাঁড়িয়ে থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ার পানে। টুপটুপ করে অবাধ্য জলরাশির বন্যা ছুটে গেল। তন্ময়ের জন্য এত কেন কষ্ট লাগছে? এই তো তোরই এখন আবার বাবা, ওর সাথে কেন এমনটা হয় বারবার? অনেক রাত অব্দি অপেক্ষা করা হলো অনেকক্ষণ। তন্ময়ের বাবা চোখ মেলে তাকাননি, জ্ঞান ফেরেনি এখনো। স্বামীর অসুস্থতায় স্ত্রী সবচেয়ে বেশি অসুখী, একদম ভেঙে পড়েছে। 3টে দিন বাসায়ও যায়নি। তবে আজ যে আর রাখা যায় না।
তন্ময় আর তনয়া জোর করে তাকে বাসায় নিয়ে গেলেন। খাওয়া দাওয়া, জলপান, নিদ্রা সবকিছুই উবে গেছে তার। এভাবে আর কতদিন? তাকে ধরে তন্ময়ের বাসায় আনা হলো। তাকে আগলে ধরে তন্ময়ের বেডরুমে নিয়ে এলো তনয়া। বিছানার উপর বসাতে শরীর ছেড়ে দিলেন। ক্লান্ত শরীরে বেশিক্ষণ বসে থাকতে পারলেন না। কেবলই বিড়বিড় করছেন। তনয়া চেয়েছিল একটু গোসল করে আন্টি ঘুমাক, তাহলে ভালো লাগবে, কিন্তু তা হলো না। তার জ্ঞান আছে। একটু বাদে বাদে কাঁদছে। তনয়া মেঝেতে বসে তার হাতটা শক্ত করে ধরে বলল, একটু পানি নিয়ে আসি আন্টি, ঠান্ডা পানি আনবো। না, তুমি বসো। যে এখন দুশ্চিন্তা করবেন না, আঙ্কেল সত্যি সুস্থ হয়ে যাবে। একটু সময় লাগবে, কেবল আল্লাহর কাছে দোয়া করুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে তনয়া, সব। আমি উনাকে ছাড়া বাঁচতে পারবো না, এটা তো তিনি জানেন। কিচ্ছু হবে না। তনয়া মাথা দুলালো। কিছুক্ষণ বসে থেকে হাতটা সরিয়ে ফেলতে আন্টি শক্ত করে ধরলেন, বলে উঠলে, তনয়া, তুমি তন্ময়কে বিয়ে করে ফেলো। আমি মরার আগে ছেলেটাকে নিয়ে নিশ্চিত হতে চাই। পারবে না বিয়ে করতে? তনয়া হতভম্ব, হতবুদ্ধির মতো চেয়ে রইল। মানুষ স্বার্থপর হয়ে উঠলে তখন ভালো খারাপ কোনো মাইনে রাখে না। নিজের স্বার্থ পূরণে যথাসম্ভব নিচে নামতে পারে। এই তো কয়েক মাস আগে এতিম বলে তনয়ার উপর তার এত অগ্রাহ্য, অথচ আজ বিপদের মুহূর্তে বারবার কেবল এই তনয়ের কথাই তার মনে পড়ছিল। না আসায় অভিমানে বুক কেটে যাচ্ছিল। কি বিচিত্র মানুষ আমরা! তনয়া আহাম্মক হয়ে পড়ল নিজের ভাগ্য নিয়ে। ভাগ্যের এই নিদারুণ খেলা তার কাছে গলার কাটার মতো বাজছে। বিশেষ করে জ্বালা করছে, কেন ভালো হলে সব ভালোই হতে থাকে, একবার পেয়ে গেলে বারবার হাতরে স্বপ্ন উকি দিতে থাকে। কেন কেন এখনই? তখন বোধহয় রাত 2টো বাজে। আন্টি ঘুমাচ্ছে দেখে তনয়া সেখান থেকে উঠে চলে এলো বেডরুমে। পুরো রুম আধারে ঢাকা। তনয় এসে বাতি জ্বালালো। তন্ময় বোধহয় সোফায় শুয়েছিল। আচমকা উঠে বসলো, চোখ জ্বালা করছে। লজ্জায় তনয়ের সাথে চোখাচোখি না করেই বলে উঠল, কটা বাজে? হাসপাতালে যাবার দরকার ছিল। 2টো বাজে। যাবি ভালো কথা, খাবি না কিছু? তনয় রান্নাঘরের কাছে গেল। তন্ময় উঠে পেছন পিছনে এসে বলল, খাবার অর্ডার করে এনেছিলাম, ফ্রিজে আছে। বাইরের খাবার খাবি? বলেই তনয়া ঘুরল পিছনে। তন্ময়কে এতক্ষণ বাদে দেখলো ঠিক করে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। চোখ নামিয়ে নিল, তবে তন্ময় তাকিয়েছিল। তার চোখেতে ভাসছে মনের কথা, অপরাধ বোধের চিহ্ন। তনয়া খাবারগুলো গরম করে এনে রাখলো টেবিলের সামনে। তন্ময় খাবার নিল অল্প, সেগুলো শেষ করতে পারল না। চেয়ার ছেড়ে উঠে বলল, মা, আছে না? থাক, ঘুমাক, আমি হাসপাতালে যাই। তুই চল, তোকেও নামিয়ে দেবো। ঠিক আছে, যেতে পারবো। তন্ময় ঘড়ির পানে চাইল, কিঞ্চিত হেসে বলল, রাত 3টা বাজে তনু, তোর কি ভয় লাগছে আমার সাথে যেতে? না, ভয় কেন লাগবে? মুখটা ছোট করে জবাব দিল তনয়া। তন্ময় হাসলো, বলল, তনয়া আতঙ্কিত স্বরে জবাব দিল, ছি, আজব, এসব কেন বলছিস? চিত্ত সে ছেড়ে বেরিয়ে আসা দমকালো ঘন মেঘগুলোকে আড়ালে যত্ন করে রেখে দিল সে। এই মুহূর্তে বর্ষণের কোনো ইচ্ছা নেই তার। কেবল অবাক পানে তার মুখাবয়বে চেয়ে রইল। বেশিক্ষণ তাকাতে পারল না। কেমন অস্বস্তি হয়, মনে হয় সে অন্যায় করছে। এখন তন্ময়কে দেখলে কেবল উষ্ণ স্যারের কথা মনে পড়ে। তাকেই মনে পড়ে ভীষণ রকম ভাবে। তন্ময়ের বসার ঘরের বাতির আলো জানালা দিয়ে দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে। তাদের দুজনকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে দূরবীন দিয়ে। আগন্তুক দূরবীন চোখ থেকে সরিয়ে বাজতে থাকা ফোনটা তুলে জবাব দেওয়া শুরু করলো। রাস্তার ওপারে কালো গাড়িতে থাকা উষ্ণ চৌধুরী চোখের কালো চশমা খুলে তাকালো এ পানে। তার বিমর্ষ আঁখি জোড়ায় আগুন জ্বলে উঠল। তনয় শেষমেশ তাকে ঠকালো। এইভাবে ক্রোধে চোয়াল শক্ত হয়ে গেল। দাঁতের দাঁত চেপে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। উষ্ণ চৌধুরী গাড়ি তখন প্রায় শহরের বাইরে চলে গেল। সেই মুহূর্তে আগন্তুক ফোন ধরে জানালো তনয়া বাসা ছেড়ে বেরিয়েছে। এতে উষ্ণ অবাক হয়নি। বের হতেই পারে, তাও নজর রাখতে বলেছিল।
এরই কিছুক্ষণের মধ্যে জানতে পারলো তনয় হাসপাতালে তন্ময়ের সাথে দেখা করতে গিয়েছিল। কথাগুলো কানে আসতে দেরি, গাড়ি নিয়ে ব্যাক করতে দেরি নেই। উষ্ণ সোজা চলে এলো তন্ময়ের বাসার কাছে। তনয় এখানেই আছে। রাত্রির শেষ প্রহর, গোটা একটা রাত তনয়া কাটিয়ে দিল তন্ময়ের বাসায় তারই সাথে। অজুহাত কারণ যাই হোক না কেন, উষ্ণ সেসব মেনে নিতেই পারছে না, কারণ মেনে নেবার পরিস্থিতিতে নেই সে। তার মাথায় আগুন জ্বলছে, পুরো শরীরে জ্বালা করছে অস্থিরতায়, ছটফট করছে নিদারুণ যন্ত্রণায়, মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই কথা, তনয়া তো তাকে ভালোবাসে না। তবে এখনো কি তন্ময়ের প্রতি তার ভালোবাসা রয়েছে? রয়েছে কি সেই আকাশসম অনুভূতি আর আবেগ? না তনয়া, তুমি আমায় নিয়ে এভাবে খেলতে পারো না। তুমি তো কেবলই আমার কথা দিয়েছ না? বিয়ে মানেই তো এটা। বিয়ের পর তুমি আমার এই প্রতিজ্ঞাই নিয়েছিলে, প্রতিজ্ঞাবদ্ধ আমরা। তবে তবে কেন তোমার এই রূপ দেখাচ্ছ আমায়? কষ্টে আমার শ্বাস নিতেও বুকে ব্যথা করছে। হাঁপিয়ে উঠে জোরে ব্রেক কষলো উষ্ণ চৌধুরী। তার মাথা ঠিক নেই, উন্মাদ হয়ে গেছে সে। তনয়ের প্রেমে তার প্রতিটি উন্মাদনা হয়ে থাকে। তনয়ার এরকম দূরে সরে যাওয়া মেনে নেওয়া বেশ অসম্ভব তার পক্ষে। দ্রুত বেগে গাড়ি চালিয়ে ফাঁকা রাস্তা পাড়ি দিতে বেশিক্ষণ লাগলো না উষ্ণের। ঘরে আসার পর থেকে তার পাগলামি বেড়ে যাচ্ছে, পাগলের মতন আচরণ করছে। এ পায়চারি করছে তো আবার জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তনয়া কখন কি ফিরবে, কখন? এই অপেক্ষা যে তার সহ্য হচ্ছে না। হাই হুতাশ করে সোফায় গিয়ে বসলো। ঘড়ির কাটার সময়ও যেন আজ তার ধৈর্য নিয়ে খেলছে। রাগে সোফায় পাশের নীল রঙের ফুলদানি তুলে আছাড় মারল সে, ভেঙে গুড়গুড় করে সারা মেঝেতে ছড়িয়ে গেল তা। উষ্ণের রাগ তখনও কমেনি। এরই মাঝে বাইকের শব্দে ছুটে এসে জানালায় দাঁড়ালো। তন্ময় বিদায় দিচ্ছে তনয়াকে। এই নতুন জায়গায় তনয়াকে থামতে দেখে ভীষণ অবাক সে। তনয়া মিনমিন স্বরে বলল, বাসা চেঞ্জ করেছি। কথাটা বলে ঠোঁট চেপে ধরল। তন্ময় ভুলেই গেছে সেই সম্পর্ক যে এখন আর তাদের নেই। বন্ধুত্ব সম্পর্কটা নিজের হাতে কবর দিল সে। জিজ্ঞেস করতে ইচ্ছে করছে উষ্ণ স্যারের কথা। তিনি তো বলেছিলেন আর বিরক্ত করবেন না, এখন কি বিরক্ত করেন? জিজ্ঞেস করার আগেই তনয়া বলে উঠল, আমি আসি আজ। তন্ময় কথা না বাড়িয়ে মাথা দুলিয়ে তাকে বিদায় দিল। তনয় দ্রুত পায়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে এলো। ওখানে থাকতে তার অস্বস্তি হচ্ছিল। লিফটে চড়ে সোজা এসে থামলো ফ্লোরে। নিচে তাকিয়ে এক মনে ভাবতে ভাবতে দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা ধরতেই খুলে গেল। তনয় আর সেই খেয়ালও নেই। ঘরের মধ্যে পা রাখতেই মনে পড়ল, আরে দরজা না তালা দিয়ে গিয়েছিলাম তাহলে? দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল সে। অন্ধকারে দাঁড়ানো বিশাল এক ছায়ামূর্তি দেখে তনয়ের প্রাণ শুকিয়ে গেল। দেখার জন্য আলোর প্রয়োজন নেই, তার ইন্দ্রিয় মস্তিষ্ক জানান দিচ্ছে সামনে কে আছে। শরীরের সমস্ত লোমকূপ জানিয়ে দিচ্ছে তার উপস্থিতি। তনয়ের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। লোকটা কেমন শ্বাস প্রশ্বাসের সাথে মিশে গেছে। মূর্তি নড়চড় করতে তনয়ের দরজা চেপে ধরল শক্ত করে। তাহলে কি সে বুঝে গেছে আজ তবে তার নিস্তার নেই?